ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটিতে আমি কি বলতে চেয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো যে এইবার পলিটেকনিকে ভর্তি হতে গেলে কোনো রকম এন্ট্রান্স পরীক্ষা মানে যে জেক্সপো বলে যে এন্ট্রান্স এক্সাম হতো সেটা কিন্তু এবার দিতে হবে না। শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে মাধ্যমিকে তুমি কত নাম্বার পেয়েছো তার উপর বেস করে তুমি অ্যাডমিশন পেয়ে যাবে খুবই সহজে। তোমার যত মার্কস থাকবে, যত বেশি মার্কস থাকবে তোমার সেরকম অনুযায়ী র্যাঙ্ক হবে এবং তুমি সেইভাবে নিজের পছন্দ অনুযায়ী কলেজে ভর্তি হতে পারবে। এবার এখানে যাদের বেশি নাম্বার তারা আগে সুযোগ পাবে, যাদের কম নাম্বার তারা পরে সুযোগ পাবে। কিন্তু এবার এখানে যেহেতু সরকারি কলেজের সংখ্যা অনেকটা বেশি সংখ্যায় আছে, প্রায় ৭৭খানা সরকারি পলিটেকনিক আছে, সুতরাং প্রত্যেকেরই চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। যারা যারা পড়তে ইচ্ছুক মোটামুটিভাবে প্রত্যেকেই চান্স পেয়ে যাবে। তো এই যে পলিটেকনিক ডিপ্লোমা 3 বছরের কোর্স যেটা, সেখানে ভর্তি হতে গেলে পদ্ধতি কি আছে সেটা আবার দেখে নেবো, চলো দেখি। তো এখানে খুব সুন্দরভাবে বাংলাতে লিখে দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির পদ্ধতি। তাহলে এখানে ভর্তির পদ্ধতি কি? প্রথম বর্ষে ভর্তির জন্য কি করতে হবে? আমরা জানি যে ভর্তির দুটো ইয়ার আছে, মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারি, আবার সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারি। তো ফার্স্ট ইয়ারে ভর্তি হতে গেলে কি করতে হবে এবং সেকেন্ড ইয়ারে ভর্তি হতে গেলে কি করতে হবে সেটা জানবো। তাহলে প্রথমে দেখা যাক প্রথম বর্ষ মানে ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য প্রথমে কি করতে হবে সেটা দেখে নেওয়া যাক। তাহলে তোমাকে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, বা মাধ্যমিকের সমান যার কোয়ালিফিকেশান সেরকম করে যদি তুমি পরীক্ষা দাও, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী অথবা যারা এই বছর 10th বোর্ড পরীক্ষা দিয়েছে, মানে যারা পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিয়েছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। মানে তুমি 2 বছর আগে মাধ্যমিক পাস করে গেছো, 5 বছর আগে মাধ্যমিক পাস করে গেছো, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ। এবার এখানে একটা ব্যাপার হলো যে তুমি 10 বছর পরে ভর্তি হচ্ছ না 15 বছরে ভর্তি হচ্ছ, কোনো সমস্যা নেই, কারণ এখানে আবেদনকারী বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। তোমার 50 বছর বয়স হলেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার কিন্তু এখানে একটা বয়সের নিম্ন সীমা আছে, মানে 1/7/2009 এর পরে যাদের জন্ম তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। শুধুমাত্র 1/7/2009 এর আগে যারা জন্ম নিয়েছে শুধুমাত্র তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে এটা একটা খুব ভালো জিনিস। দেখো, অনেকে পলিটেকনিকে জেএক্সপো পরীক্ষা দেওয়ার ভয়ে পলিটেকনিক করতে যেত না, যে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে, সেখানে তো ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, এগুলো তো আমি পাস করতে পারবো না, ফলে অনেকেই পলিটেকনিকে ভর্তি হতে যেত না। এবার তাহলে এই পরীক্ষাটা নিয়ে তাহলে অনেকেই ভর্তি হওয়ার এই সুযোগটা পাবে। যারা ধরো অনেকে নাম্বার বেশি পেয়েছে বা নাম্বার কম পেয়েছে তারাও কিন্তু ভর্তি হওয়ার একটা সুযোগ এখানে পেয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট তার অ্যাপ্লিকেশন তো করতে পারবে। আগে অনেকে অ্যাপ্লিকেশনটাই করতে পারতো না, তারপরে আবার অ্যাপ্লিকেশন করতে গেলে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, সেটাও কিন্তু এক্ষেত্রে লাগছে না। কন্যাশ্রীর জন্য সেটা 250 টাকা ছিল, এক্ষেত্রে কিন্তু সেটা কোনো সমস্যা নেই। এবার তো এটা ফার্স্ট ইয়ারে হলো, তুমি মাধ্যমিকে পরীক্ষা দিয়েছো এবং 60% মার্কস পেয়েছো, তুমি অ্যাপ্লিকেশন কোথায় করবে? অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এবার এখানে দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য কি করতে হবে? দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য যাকে আমরা বলি ল্যাটারাল এন্ট্রি। তা ল্যাটারাল এন্ট্রি মানে আগে কি পরীক্ষা হতো? আগে ভোকলেট পরীক্ষা হতো। ভোকলেট পরীক্ষা দিয়ে কিন্তু এই ল্যাটারাল এন্ট্রি হতো। ভোকলেট পরীক্ষা কারা দিতে পারতো? ভোকলেট পরীক্ষা দিতে পারতো যারা এইচএস 10+2 এর সমান যাদের কোয়ালিফিকেশন আছে তারা কিন্তু ভোকলেট পরীক্ষা দিতে পারতো। এবার এই ভোকলেট পরীক্ষা মানে এই দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য যে ল্যাটারাল এন্ট্রি, সেই ভোকলেট এক্সামিনেশনে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু নাম্বারের ভিত্তিতেই হবে। এবার ছাত্রছাত্রীরা যারা 10+2 বোর্ড পরীক্ষায় পাস করেছে অথবা 10+2 এর সমতুল্য কোনো পরীক্ষা দিয়েছে, যার সাথে পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি, জীববিদ্যা, তথ্য বিজ্ঞান অনুশীলন, জৈব প্রযুক্তি, প্রযুক্তিগত ভোকেশনাল বিষয়, কৃষি, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, শিল্পোদ্যোগ, যে কোনো একটা তার রয়েছে সাবজেক্টের মধ্যে, তারাই কিন্তু এই ক্ষেত্রে ভর্তির সুবিধা পাবে। 10+2 বা এইচএস যারা করেছে। তুমি যদি এইচএস সায়েন্স নিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু পলিটেকনিকে মানে ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবার তুমি যদি ভোকেশনাল কোর্স করে থাকো, 2 বছরের ভোকেশনাল কোর্স হয়, সেটাও 10+2 এর সমান, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল এটার জন্য। এবার অথবা কি হতে পারে? অথবা তুমি যদি আইটিআই কোর্স করে থাকো, এবার 2 বছরের যে কোনো আইটিআই কোর্স যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তুমি এইখানে ভর্তির সুযোগ পাবে এবং সেটা সেকেন্ড ইয়ারে হবে। দেখো এইখানে বড় করে লিখে দেওয়া হচ্ছে এই
কোর্সে বয়সের কোনো ঊর্ধ্ব সীমা নেই। এটা হলো পলিটেকনিকে ভর্তি হতে গেলে কি করতে হবে। এবার এই যে আইটিআই বলা হয়েছে, এখানে দেখো আইটিআই ভর্তির পদ্ধতি এখানে লিখে দেওয়া হয়েছে। আইটিআই ভর্তি হতে গেলে কি করতে হবে। দেখো আইটিআই ভর্তি 1 বছর হয়, 2 বছর হয়, 6 মাস হয়। তাহলে 1 বছর অথবা 6 মাস যেটা আছে সেটা করে কিন্তু তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পাবে না। তোমাকে 2 বছরের কোর্সটা করতে হবে, তবেই কিন্তু হবে। 2 বছরে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো তুমি করবে, তারপরেই কিন্তু তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পাবে। এবার এই আইটিআই সম্পর্কে বিশদে জানতে গেলে দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন বলে দেওয়া হয়েছে, আমার karmodisha.wb.gov.in এই সাইটটা তোমরা ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে এই সাইটটা পেয়ে যাবে। এবার এখান থেকে তোমরা বাকি জিনিসগুলো জেনে নিতে পারবে। এবার এই যেই পলিটেকনিক বা ডিপ্লোমা, এটা কে করছে? WPSCT, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল কিন্তু এই কোর্সটা কিন্তু করাচ্ছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের মাধ্যমে। এবং তারা কিন্তু আরও কোর্স আমাদেরকে প্রোভাইড করে, সেটা হলো ডিপ্লোমা, মানে ফার্মাসিতে ডিপ্লোমা কোর্স প্রোভাইড করে যেটা 2 বছর, আর হোটেল ম্যানেজমেন্ট ও ক্যাটারিং টেকনোলজিতে ডিপ্লোমা যেটার হলো সময় 3 বছর। তাহলে এই কোর্সগুলো কিন্তু তারা আমাদেরকে প্রোভাইড করে। এবার এখানে দেখো এই যে ভর্তির প্রক্রিয়া, তো পদ্ধতি তোমরা জেনে গেলে। এবার এই ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? ভর্তির প্রক্রিয়া শুরু হবে এখানে বলে দেওয়া হয়েছে দেখো 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তাহলে এই ভর্তি প্রক্রিয়ার জন্য কি করতে হবে? তোমরা এই যে কিউআর কোড আছে, এই কিউআর কোডের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ভর্তির প্রক্রিয়া বা যে কোনো রকম কিছু যদি তোমাদের থাকে সমস্যা, তাহলে এই কিউআর কোড স্ক্যান করে তোমরা কিন্তু খুব সহজেই যোগাযোগ করতে পারবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের সাথে। এবার ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য যদি তোমরা কোনো কিছু জানতে চাও, তাহলে এই মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি ইমেল করতে চাও, এই ইমেল আইডি। এবং তাহলে তোমরা এই যে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশনটা কোন সাইটের মাধ্যমে করবে? সেটা হলো sctvesd.wb.gov.in এই সাইটে গিয়ে তোমরা পলিটেকনিকের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমার ডিটেলস সব ফিল আপ করবে, ছবি, সিগনেচার, তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো, কোন সালে পাস করেছো, এইগুলো। আইটিআই যদি ভর্তি হতে যাও তাহলে কি করতে হবে? মোবাইল নাম্বার হলো এটা, এখানে ফোন করে তোমরা আরও কিছু জানতে পারবে, বা মেল করেও কিন্তু এখানে বিশদে জানতে পারবে। আর যদি আইটিআই কোর্সের জন্য যদি অ্যাপ্লিকেশন করতে অনলাইন অ্যাপ্লিকেশন, তাহলে scvtwb.in এই সাইট, এই দুটো সাইট কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো এই ডেসক্রিপশন বক্সে। আর এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল, এটা কোথায় অবস্থিত? এটা বাংলাতে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল, যেটা বাংলাতে বলছি কারিগরি ভবন 4th ফ্লোর, মানে 5 তলা, নিউ টাউন, কলকাতা। পিনকোড হলো 700160। তাহলে কলকাতায় কিন্তু এটা অফিসটা আমাদের আছে, যে হেড অফিস বলতে পারি আমরা স্টেট কাউন্সিল, সেটা কিন্তু এখানে আছে। তো এখানে আমরা জানলাম যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে ডিপ্লোমা কোর্স বা আইটিআই করতে গেলে কিভাবে ভর্তি হতে হবে সেটা জানলাম। এবার দেখে নেব যে এই যে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল বললাম যে কতগুলো আমাদের সরকারি কতগুলো বেসরকারি কলেজ আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশন অফ পলিটেকনিকের বেসিক ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি যেগুলো বললাম সেগুলো এখানে ইংরেজিতে লেখা আছে। মিনিমাম কোয়ালিফিকেশন 10 স্ট্যান্ডার্ড। এবার এখানে তোমরা অথবা ক্লাস 10+2 বেস্ট এটা হতে পারে। এবার এটা করে তোমরা অনেক কিছু অপরচুনিটি পাবে, এমপ্লয়মেন্ট পাবে। তার আগে আমরা দেখিনি যে এখানে কতগুলো সরকারি পলিটেকনিক আছে। দেখো 77 গভর্নমেন্ট পলিটেকনিক, 77খানা সরকারি পলিটেকনিক আছে। 3 গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক, 3খানা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক আছে। আর সেঞ্চুরি পার 102 প্রাইভেট ডিপ্লোমা কলেজ আছে। তাহলে 77খানা সরকারি কলেজ, 3খানা গভর্নমেন্ট স্পন্সার্ড, আর 122খানা বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান আছে। এবার এই যে 77খানা সরকারি পলিটেকনিক কলেজ, এখানে তোমার প্রতি বছরে, এবার অনেকে মনে করে, অনেকে পলিটেকনিকে ভর্তি হয় না এই কারণে মনে করে যে প্রচুর পরিমাণ টাকা লাগে, প্রচুর পরিমাণ টাকা খরচ হয়, কলেজকে দিতে হয়। এটা একদমই ভুল কথা। সরকারি পলিটেকনিকে তুমি যদি ভর্তি হও প্রতি বছরে 1000 টাকারও কম লাগে। ঠিক শুনেছো, 1000 টাকারও কম লাগে প্রতি বছরে, মানে 3 বছরে ধরে নিতে পারো মোটামুটিভাবে 3000 টাকা খরচ হবে।
যদি তুমি বুকলেট দিয়ে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নাও, তাহলে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হতে গেলে তোমার মনে করো যে 2000 টাকা খরচ হবে 2 বছরে। তাহলে 77খানা এই যে সরকারি পলিটেকনিক কলেজ, মানে সিট সংখ্যা কিন্তু অনেক। মানে প্রতিটা কলেজে যদি আমি ধরে নিই অ্যাভারেজে 3টে করে স্ট্রিম আছে, এবার স্ট্রিম কি সেটাতেও আমি আসছি, অ্যাভারেজে 3টে করে স্ট্রিম আছে, তাহলে 77 গণিত 3টে করে স্ট্রিম, এবং প্রতিটা স্ট্রিমে যদি 60খানা করে আমাদের সিট থাকে তাহলে কি হবে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু প্রচুর বেশি পরিমাণে সংখ্যা হয়ে যাবে। আমরা এতটা এই সংখ্যক কিন্তু সিট আছে, তোমরা ক্যালকুলেট করে নেবে কি পরিমাণ সিট আছে, তাহলে অনেকটাই সিট থাকবে 77খানা কলেজে। এবার তবে 77খানা সরকারি কলেজে যদি চান্স না পাও তাহলে 3টে গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক আছে, সেখানেও তোমরা ভর্তি হতে পারো, এবং 122খানা প্রাইভেট ডিপ্লোমা ইনস্টিটিউট আছে। 122খানা প্রাইভেট ইনস্টিটিউট, সেখানে কিন্তু তোমার এই যে বললাম 3টে বছরে মোটে 3000 টাকা সেটা কিন্তু নয়, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সেমিস্টার ফি দিতে হয়, প্রতিটা সেমিস্টারে সেমিস্টার ফি দিতে হয়, সেটা স্টেট কাউন্সিল ঠিক করে রেখেছে প্রতি সেমিস্টারে। এবার প্রাইভেট পলিটেকনিক সেটা তো সরকারি নয়, সরকার খরচ চালায় না, তাহলে তাদেরকে কলেজটাকে চালাতে গেলে এমপ্লয়ীদেরকে স্যালারি দিতে গেলে কিন্তু এই ফি স্ট্রাকচার একটা নির্দিষ্ট মেনটেন করতে হয়, সেখানে কিন্তু খরচ হয়, প্রাইভেট পলিটেকনিকে খরচ হয়, কিন্তু সরকারি পলিটেকনিকে ধরে নিতে পারো 3 বছরে মোটে 3000 টাকা মতো খরচ হবে। এবার তাহলে এই পলিটেকনিকের মধ্যে কি কি আমাদের স্ট্রিম আছে, আমি স্ট্রিমের কথা বললাম। স্ট্রিম যেমন তোমার মাধ্যমিক পড়ার পরে সায়েন্স, আর্টস বা কমার্স এই 3টেকে স্ট্রিম হিসেবে জানো, সেরকম ভাবে ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু অনেক স্ট্রিম থাকে। এবার কি কি স্ট্রিম আছে এখানে দেখে নাও। প্রথম দেখো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে, অনেক এতগুলো স্ট্রিম, তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এতগুলো স্ট্রিম আছে, দেখো প্রচুর স্ট্রিম আছে, এতগুলো স্ট্রিম আমি বলছি না। দেখো এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আর আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, প্রিন্টিং টেকনোলজি আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, প্রচুর কিছু আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, অনেক আছে, এখানে অনেক ইঞ্জিনিয়ারিং আছে, সার্ভে ইঞ্জিনিয়ারিং আছে, প্রচুর কিছু আছে, এতগুলো আমাদের কোর্স কিন্তু আছে। এবার যেই ফার্মাসি হয় দেখো ডিপ্লোমা ইন ফার্মাসি আছে, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি আছে, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট আছে, ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এইগুলো সব কিন্তু আছে। এইগুলো কিন্তু তোমরা সব পড়ার সুযোগ পাবে, তোমার যেটা পছন্দ তুমি সেটা বেছে নিতে পারো, তোমার পছন্দ মতো তুমি এখানে স্ট্রিম চুজ করে কিন্তু পড়তে পারবে। তাহলে তোমার এখানে তুমি যদি মনে করো যে সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হবো, তাহলে মাধ্যমিকে তোমার কীরকম পরিমাণ নাম্বার আছে তার ভিত্তিতে তুমি ভর্তি হবে, এবং মাত্র 3000 টাকা খরচ করে তুমি এই কোর্সের যে কোনো একটা সিলেক্ট করবে, এবং সেটা তুমি 3000 টাকার বদলে সরকারি প্রতিষ্ঠান থেকে কিন্তু একটা ভ্যালিড সার্টিফিকেট পাবে, যেটার উপর বেস করে তুমি কিন্তু জব পাবে। ঠিক আছে, এবার তুমি যদি পলিটেকনিকে ভর্তি না হয়ে জেনারেলে পড়তে তাহলে কি হতো, এবং পলিটেকনিকে পড়লে কি হতো সেটা নিয়ে এবার দেখাবো। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, ফার্স্ট আমি আসি এখানে, আমাদের কনসেন্ট্রেট করো এখানে ক্লাস 10 তুমি পড়েছো, এবার যে কোনো কিছুতে যেতে গেলে তোমাকে ক্লাস 10 পাস করতে হবে, মাধ্যমিক পাস করতে হবে। এবার মাধ্যমিক পড়ার পরে তুমি যদি জেনারেল নিয়ে পড়ো তাহলে কি করতে হবে, জেনারেল সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমাকে মাধ্যমিকের পরে তুমি এইচএস করলে, এইচএস করার পরে তুমি জেনারেল স্টাডিজ করলে, জেনারেল স্টাডিজ করার পরে তোমাকে কি করতে হবে, আরো হায়ার স্টাডিজ করতে হবে। এইচএস এর পরে গ্র্যাজুয়েশনের পরে এমএ বা এমএসসি, ডক্টরেট, এই সবগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, সাথে সাথে তুমি কিন্তু এই মাধ্যমিক করার পরে এইচএস করে কিন্তু আরও পড়তে হচ্ছে, তারপরে সরকারি তুমি কোনো ভ্যাকান্সি বেরোবে বা কোনো প্রাইভেট সংস্থাতে তুমি চাকরির চেষ্টা করবে। তারপরে বা আবার কি হতে পারে, বা আবার হতে পারে যে ক্লাস 10 তুমি পড়লে বা ভোকেশনাল পড়লে, তারপরে ভোকেশনাল পড়ার পরে কিন্তু আবার জেনারেল স্টাডিজে তুমি গেলে, বা ভোকেশনাল করার পরে তুমি জেই বা নিট পরীক্ষা দিলে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা নিট এক্সাম দিলে। এবার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা নিট এক্সাম দেওয়ার পরে তুমি বিটেক করলে, এবার বিটেক করার পরে তুমি কিন্তু একটা চাকরি পেয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং পড়ছো। তাহলে তুমি যদি জেনারেল সায়েন্স না পড়তে তাহলে কি হতো, বা এইচএস পড়ে যদি জেনারেল সায়েন্স না পড়তে তাহলে কি হতো দেখায়। মাধ্যমিক পাস করার পরে তুমি পলিটেকনিকে অ্যাডমিশন নিয়ে নিলে, পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার পরে তুমি কিন্তু জব পেয়ে যাবে,
বা পলিটেকনিক করার পরে তুমি যদি মনে করো যে বিটেক করবে, তাহলে কিন্তু ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে সেকেন্ড ইয়ারে তুমি অ্যাডমিশন পাবে, বিটেক করতে পারবে। বিটেক করার পরেও কিন্তু তুমি সেই একই জিনিস পাবে, কি পাবে? এই জব পাবে। তাহলে মাধ্যমিক করার পরে পলিটেকনিক করে তুমি জব পাবে। বেনিফিট, অবশ্যই বেনিফিট, এতটা দামে পড়তে হচ্ছে না। বা মাধ্যমিক করার পরে তুমি ভোকেশনাল পড়লে, ভোকেশনাল করার পরে পলিটেকনিকে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন করলে, সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেওয়ার পরে আরও 1 বছর পড়লে, তাহলে তারপরে তোমাকে আবার কিন্তু তুমি জব পাচ্ছ। বা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক করতে পারছো। আবার ক্লাস 10 করার পরে তুমি আইটিআই করতে পারো। আইটিআই করার পরে কোনো অ্যাপ্রেন্টিস হিসেবে জয়েন করতে পারো, বা আইটিআই করার পরে তুমি জবও পেতে পারো, জব করতে পারো। বা আইটিআই করার পরে তুমি পলিটেকনিকে সেকেন্ডারি অ্যাডমিশন নিতে পারো, তারপরে আবার সেই একই জিনিস ঘুরে ফিরে আসছে। আবার আইটিআই করতে গেলে কিন্তু ক্লাস 8-এর পরেও কিন্তু তুমি আইটিআই করতে পারো। তাহলে এই যে আইটিআই করলে তুমি ডাইরেক্ট জব করতে পারো, বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে পারো, বা পলিটেকনিকে সেকেন্ডারি অ্যাডমিশন নিতে পারো, বা সেকেন্ডারি অ্যাডমিশন নেওয়ার পরে তুমি জব করতে পারো, তারপরে তুমি বা বিটেকও করতে পারো। তাহলে তুমি জেনারেল স্টাডিজ যদি করতে যেতে, তাহলে কিন্তু অনেক বেশি লিমিটেশন ছিল, যেখানে অনেকটা সময় ধরে তোমাকে পড়তে হতো। কিন্তু তুমি যদি পলিটেকনিক নিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমাকে খুব সহজেই তুমি একটা তোমার কেরিয়ার তৈরি করার সুযোগ পেয়ে যাচ্ছ। এটা তাহলে এত কিছু জিনিস, মানে এই যে ক্লাস 10 করার পরে সব থেকে শর্টেস্ট লাইন কোনটা? ক্লাস 10 করার পরে পলিটেকনিক অ্যাডমিশন নিলে, পলিটেকনিক করার পরে তুমি জব পেয়ে গেলে। এটা এই পলিটেকনিক করার পরে কিন্তু অনেক সরকারি বেসরকারি তুমি জব পাবে। কোন ধরনের জব পাবে? বিভিন্ন ধরনের সরকারি জব পাবে, রেলে জব পাবে, স্টিল প্ল্যান্টে জব পাবে, বা বিভিন্ন যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে বা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে পাবে। মানে বিভিন্ন সরকারি সংস্থাতে তুমি একটা জব পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ। কি করে? মাত্র পলিটেকনিক করে। এবং সেই পলিটেকনিক করতে খরচ কত? মাত্র 3000 টাকা। 3000 টাকা খরচ। 3000 টাকা খরচ করে তুমি কিন্তু এই জব পেয়ে যাচ্ছ খুবই সহজে। তো এখানে আমি বুঝালাম যে পলিটেকনিক বা ডিপ্লোমা, 3 বছরের ডিপ্লোমা কোর্স বা ভোকেশনাল করার পরে 2 বছরের ডিপ্লোমা কোর্স, এটা করার পরে তুমি কি রকম ধরনের জব পাবে এবং কিভাবে অ্যাডমিশন নিতে হবে সেটা নিয়ে বিশদে আলোচনা করলাম। তো আরও একবার আমি শর্টকাটে বলে দিই, মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক তুমি যে কোনো সালে পাস করো, কোনো সমস্যা নেই। মাধ্যমিক পরীক্ষার পরে তুমি কি করবে? পলিটেকনিকের জন্য অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পরে তুমি পলিটেকনিক অ্যাডমিশন নেবে এবং 3 বছর পড়বে। 3 বছর পড়ার পরেই কিন্তু তুমি একটা জব পেয়ে যাবে। অ্যাটলিস্ট একটা প্রাইভেট সংস্থাতে কিন্তু তুমি জব খুবই সহজেই পেয়ে যাবে। তারপরে সেটা করতে করতে তুমি কিন্তু সরকারির জন্য প্রিপারেশনও নিতে পারবে, সরকারি জবের জন্য প্রিপারেশন নিতে পারবে। তাহলে এই হলো ভিডিও। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমরা যদি আরও বিশদে জানতে চাও, আমি যেই ইমেজগুলো দিয়ে বোঝালাম সেই ইমেজগুলো যদি পেতে চাও, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। এবার এই যে নতুন পরীক্ষা পদ্ধতি, এটা কিন্তু অনেকেই জানে না। তাহলে যারা যারা তোমরা ভিডিওটা দেখছো, তার তোমাদের ছোট্ট ভাই বোনদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও, যারা পলিটেকনিকে ভর্তি হতে যায় কিন্তু জেক্সপো পরীক্ষার জন্য তারা ভর্তি হতে পারছিল না, তাহলে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।